এই আর কার্টুন ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের গল্প একটি সাংসারিক গল্প। গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। বড় বৌদি, ও বড় বৌদি, তুমি কি জানো না সকালে আমার কফি ছাড়া চলে না? তা আজকে কফিটা সকালে পাবো নাকি দুপুরে? এই নাও মোহিনী, তোমার গরম গরম ব্ল্যাক কফি। একটু দেরি হয়ে গেল, তোমার দাদার জন্য টিফিন বানাচ্ছিলাম। তুমি কি আমাকে টিফিন বানানো শেখাচ্ছ বড় বৌদি? মা তো এতদিন সব নিজের হাতেই করতো। কই, মায়ের তো এত টাইম লাগেনি। আসলে কি বলো তো, সবই হচ্ছে তোমার ফাঁকিবাজি। কিছুই তো শিখে আসোনি বাড়ি থেকে। কি দেখেছে দাদা তোমায় পছন্দ করে বিয়ে করে আনলো কে জানে বাবা। কাল থেকে যেন আমি টাইমে কফিটা পাই, মনে থাকে যেন। আচ্ছা, তোমার পরিবারের জন্য তো আমি এত কিছু করি, তাও তোমার বোন আমাকে অত কথা শোনায় কেন? আচ্ছা, আমি কি মানুষ না? আমার কি কষ্ট হয় না? আজ কি বলেছে জানো? উফ নীলিমা, মোহিনী এখনো অনেক ছোট, অত বোঝে না। আর ও আমাদের একমাত্র বোন। তুমি প্লিজ ওর ব্যাপারে আর কিছু বলতে এসো না, আর ওর কথাও অত ধরো না। কিন্তু তুমি শোনো। এখন আর টাইম নেই নীলিমা, অফিসের জন্য লেট হচ্ছে। আর হ্যাঁ নীলিমা, একটু মানিয়ে নিতে শেখো, ও তোমার ছোট বোনের মতো। কিন্তু তুমি শোনো। কি ভেবেছিলে বড় বৌদি, আমার দাদাকে আমার বিরুদ্ধে নিয়ে যাবে? তুমি তো দেখছি খুবই বোকা। আমি আমার দাদাদের একমাত্র বোন। তুমি ভাবলেও কি করে যে তাদের আমার বিরুদ্ধে নিয়ে যাবে? এই বাড়িতে আমার কথাই শেষ কথা। আর এরপর থেকে আমি যদি দেখি আমার দাদার কাছে আমায় নিয়ে নালিশ করেছ, তাহলে মনে রেখে দিও, সেই দিনই হবে তোমার এই বাড়িতে শেষ দিন। মোহিনী, কি পাও তুমি এমন করে? আমি তো তোমাকে ছোট বোনের মতোই দেখি, তাও কেন এমন ব্যবহার করো আমার সাথে? মা, ও মা, আমি কি তোমাদের ওপর বোঝা হয়ে গেছি? কি বলছিস মোহিনী তুই? তুই তো আমাদের একমাত্র মেয়ে, তুই কেন বোঝা হতে যাবি? আর এইসব কথা তোকে কে বলেছে? হ্যাঁ, এমন কথা মাথাতেও আনবি না। আজ আমি দাদার কাছে বড় বৌদিকে বলতে শুনেছি আমি নাকি ভালো না, আমি নাকি বড় বৌদিদের দিয়ে কাজ করি, আমি বসে বসে খাচ্ছি। কি এত বড় কথা? আমার সোনার টুকরো মেয়েকে নিয়ে এমন কথা বলেছে বড় বৌমা? দাঁড়া তুই, বড় বৌমাও দেখাচ্ছি আমি। বড় বৌমা, বড় বৌমা, কি করছোটা কি? ডাকছি তো আমি। হ্যাঁ মা, যাই। হ্যাঁ মা, বলুন। মোহিনী কি বলছে? তুমি তার দাদার কাছে তাকে নিয়ে নালিশ করেছ? ও কি তোমাদের ঘাড়ে বসে খাচ্ছে? ওর মা বাবা এখনো জীবিত আছে, ও তাদের টাকায় খাচ্ছে। আর আমার এই ছোট মেয়েটা এখনো বড় হয়নি। তুমি কি করে বলতে পারো তাকে এমন কথাগুলো? সে বোঝা আমাদের? তোমার মুখে বাঁধে না না কোনো কথা বলতে? বারবার বলেছিলাম
ছোট ঘরের মেয়েকে বিয়ে না করতে, কিন্তু আমার ছেলেটার ওপরে তুমি যে কী জাদু করেছিলে জানি না। নাও দেখো এবার পরিণাম। আমার মেয়েকে বোঝা বলছে, লজ্জা করে না তোমার? কিন্তু মা, আমি তো এমন কিছু বলিনি। চুপ, আবার মুখে মুখে কথা বলছো। এই তো পরিচয় দিচ্ছ কত ভালো বংশের মেয়ে তুমি। যাও, কে নিজের কাজে মন দাও। আর কখনো যদি শুনেছি আমার মেয়ের নামে আমার ছেলের কাছে কান ভাঙাচ্ছ, মনে রেখে দিও, এর পরিণাম কিন্তু ভালো হবে না। নীলিমা, এক গ্লাস জল দাও তো। উফ, আজকে দিনটায় কাজের এত প্রেসার ছিল না, কি যে বলবো। শোনো না, তোমার সাথে কিছু কথা ছিল। তুমি তো সকালেও কথাগুলো শুনে গেলে না। তোমার বোন এমন কেন করে? আমি সব কাজ করি, তবুও ও সে কিছু না কিছুতে আমার খুঁত বার করবেই। কি বলো তো নীলিমা, তুমি সবসময় এমন করো কেন? এই তো সবে এলাম অফিস থেকে, আর এর মধ্যেই শুরু করে দিলে। মোহিনী ছোট, ওকে বোনের মতো দেখতে পারো না? সবসময় কেন আমার বোনটাকে নিয়ে এমন ভাবো? তুমি এমন বলো না। আমি তো মোহিনীকে বোনের মতোই দেখি, কিন্তু মাঝে মাঝে মোহিনী এমন ব্যবহার করে, বড্ড কষ্ট হয়। জানো না, আজ মায়ের শরীরটা ভালো নেই। তা শাশুড়ির একটু খোঁজ খবর নিয়ে দেখেছো, নাকি নিজের খেয়ালেই মগ্ন আছো? না না মোহিনী, আমি হাতের কাজগুলো মিটিয়ে মায়ের জন্য একটু পথ্য বানাচ্ছি। মায়ের তো মুখটা ভালো নেই, জ্বর হয়েছে, তাই ভাবলাম মায়ের জন্য একটু পথ্য বানাই, যদি মায়ের একটু ভালো লাগে। দেখে তো মনে হয় না গো কোনো দিকে খেয়াল আছে। সব কাজ করেছো? ও, কই আমি তো দেখতে পাচ্ছি না সব কাজ করেছো। আসার সময় দেখলাম বসের সোফাতে কত নোংরা, সেই সব দিকে কি কোনো ধ্যান আছে? নাকি পাড়ার বউদের কাছে শুধু গালগপ্পই হচ্ছে? মোহিনী এইরকমভাবে তার বড় বৌদির নামে সবার কাছে উল্টোপাল্টা বলে তাকে খারাপ করতে থাকে। কিছুদিনের মধ্যে মোহিনী ছোট দাদারও বিয়ে ঠিক হয়ে যায়। বাড়িতে আসে ছোট বৌমা রমা। মোহিনী তার সাথেও খুব মিষ্টি বার্তালাপই সারে। যেমন প্রথমে যখন রমা আসে, তখন মোহিনী তাকে বলে, এসো ছোট বৌদি, এই বাড়িটা তো তোমারই, এবার থেকে তো তোমায় সব সামলে রাখতে হবে। এমন কথা শুনে রমা, যে ছিল স্পষ্টবাদী, হ্যাঁ মোহিনী, এই সংসার তো আমারই, আর সামলানোর দায়িত্বও আমার। আমি আর নীলিমা বৌদি মিলে সব করে নেব, তোমাকে এদিকে মন দিতে হবে না। তুমি বরং তোমার কাজ দেখো, ঠিক আছে মোহিনী? রমার এমন কথা শুনে মোহিনী অবাক হয়ে যায়। সে ভেবেছিল নীলিমার মতোই রমাকেও সে কাবু করে ফেলবে, কিন্তু তার মনে হয়েছিল রমাকে কাবু করা কিছুটা হলেও মুশকিল হতে পারে। মায়ের মধ্যে এমন মিল দেখে মোহিনী ঠিক করে, আমাকে এই দুই জায়ের মধ্যে ভাঙন ধরাতেই হবে। একদিন দুপুরে যখন সবাই ঘুমাচ্ছিল, তখন মোহিনী সুযোগ বুঝে রমার কাছে গেল নীলিমার নামে নালিশ করতে। সে রমার কাছে গিয়ে বসল, বলল, রমা বৌদি, তুমি তো এ বাড়িতে নতুন, তাই হয়তো নীলিমা বৌদির সম্বন্ধে ঠিকভাবে জানো না।
তা তোমার কাছে একটু খোলসা করে সব বলতে এলাম। রমা খুব ভালো করে বুঝে গেছিল, কারণ সে ছিল চতুর। এটা যে মোহিনীর কোনো পরিকল্পনা হতে পারে সেই ভেবে সে কথাটাকে ঘুরিয়ে দিয়ে মোহিনীকে জবাব দেয়, হ্যাঁ মোহিনী, আমি তো জানি নীলিমা বৌদি কত ভালো, তিনি সব কাজ কত গুছিয়ে করতে পারে। আমি তো ওনার থেকে এখন সব শিখি, আমি তো সব শিখে আসিনি। তা মোহিনী, তুমি কিছু শেখোনি এতদিন? আমি? হ্যাঁ, শিখেছি তো, অনেক কিছু শিখেছি। না না, রমা বৌদি, আমি তেমন বলিনি। আমি বলছি, আমি তো সেদিন শুনছিলাম নীলিমা বৌদি তোমার ওপর নাকি খুব রেগেছিল, তোমাকে নাকি তার পছন্দ হয়নি, তুমি নাকি কোনো কাজ গুছিয়ে করতে পারো না, ফাঁকি মারো, এসব শুনলাম। হ্যাঁ মোহিনী, হয়তো শুনেছ, তিনি আমার বড় দিদি, তিনি আমাকে শাসন করতেই পারেন, তার সম্পূর্ণ রূপে অধিকার আছে আমাকে শাসন করার, কারণ আমি তো সংসারে নতুন, সব কিছু গুছিয়ে করতে পারি না। সেই কারণেই নীলিমা বৌদি হয়তো এমন বলেছে, কিন্তু নীলিমা বৌদি আমাকে অনেক বেশি ভালোবাসেন, আর একজন বোনের মতোই ভালোবাসেন। তুমি এসব নিয়ে ভেবো না মোহিনী, নীলিমা বৌদি আর আমার সম্পর্কটা বেশ মজবুতই আছে। মোহিনী রমার কাছ থেকে নীলিমার সম্বন্ধে এমন প্রশংসা শুনে বুঝতে পারল, সে যেমন মনে করেছিল কাজটা সহজ হবে, দুজন বউয়ের মধ্যে ভাঙন ধরানো কাজটা অতটাও সহজ নয়। তাই সে ঠিক করলো নীলিমার কাছে কোনো বড় অস্ত্র দিয়ে নিক্ষেপ করতে হবে। সেদিন রাতে সে তার বড় বৌদির ঘরে গেল। নীলিমা বৌদি, কি করছো? এই তো মোহিনী, একটু ঘরটা গুছোচ্ছিলাম, সারাদিন তো কাজ করে সময়ই পাই না, তাই আর কি। হ্যাঁ গো, ছোট বৌদি এসেও কোনো লাভ হলো না বলো? নীলিমা বৌদি, সব কাজ তো তোমাকেই করতে হয়, তুমি যা বলবে বল। রমা বৌদি কিন্তু তোমাকে দিয়েই খাটিয়ে নেয়, তুমি তাকে ভালো মনে করলেও সে কিন্তু তোমার সুযোগের সুবিধাই নেয়। না না মোহিনী, তুমি ভুল ভাবছো বোন, রমা তো আমার ছোট বোনের মতো, তোমরা দুজনেই তো আমার বোন। রমা তো নতুন, তাই ও সব কাজ ঠিক গুছিয়ে করতে পারে না, কিন্তু আমি ওকে ভালো করেই হাতে ধরে সব শিখিয়ে দিচ্ছি, ও অনেকটা শিখেও গেছে। তুমি একদম ভেবো না মোহিনী, আমার কাজের চাপ এখন অনেক কমে গেছে। কমে হয়তো গেছে, কিন্তু আমি তো সেদিন দেখলাম রান্নাঘরে রমা বৌদিকে মাংসটা রাঁধতে বলল, কিন্তু পুরো মাংসটাই তো তুমিই রাঁধলে নীলিমা বৌদি। হ্যাঁ, কারণ রমা অত ভালো মাংসটা কষাতে পারছিল না, তাই আমি বললাম আমি করে দিই। কিন্তু মোহিনী, রমা তো আমাকে হাতে হাতে সব কুটে বেটে দিয়েছিল, তাই আমারও তো অসুবিধা হয়নি। তুমি একদম ভেবো না মোহিনী, রমা খুব ভালো একজন মেয়ে, আমি তো ওকে সব সময় সব শিখিয়ে পড়িয়ে নিই। মোহিনী বুঝতে পারল এই কদিনের মধ্যেই রমাও বেশ ভালোই নীলিমার মন জয় করে নিয়েছে, তাই তাদের মধ্যে এভাবে ভাঙন ধরানো যাবে না। সে ঠিক করলো এদের মধ্যে তো দেখছে কিছু করেই কিছু হচ্ছে না, আমাকে কোনো অন্য ব্যবস্থা নিতেই হবে। একদিন বাড়িতে অনেক অতিথি এসেছিলেন, সেদিন রান্নার দায়ভার পড়েছিল নীলিমা আর রমার ওপর। নীলিমা আর রমা দুজনেই রান্নাঘরে কাজ করছিল। তাদের কাজ শেষ হয়ে যেতে নীলিমা রমাকে বলল কিছুক্ষণ রান্নাঘরে থাক, আর সে বলল সে একটু কাপড়টা চেঞ্জ করেই আসছে। মোহিনী এসব আগে থেকেই দেখেছিল, তাই সে এই ফাঁকে গিয়ে রমাকে বলে,
রমা বৌদি, তুমি রান্নাঘরে? হ্যাঁ মোহিনী, কেন? মা তো সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছে তোমাকে। এক্ষুনি যাও, তাড়াতাড়ি যাও। ও ঠিক আছে, মোহিনী তুমি একটু এখানে দাঁড়াবে, আমি এক্ষুনি চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, কোনো টেনশন নেই, তুমি আরাম করে যাও, তারপর আরাম করে এসো। আচ্ছা আচ্ছা, তুমি একটু দাঁড়াও মোহিনী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো সুযোগ, এইবারই আসল ভাঙন ধরবে। সে সব খাবারের মধ্যে বেশি করে নুন লঙ্কা মিশিয়ে দিল। কিছুক্ষণ পর রমা এসে রান্নাঘরে ঢুকলো। রমা বলল, কই মোহিনী, মা তো ডাকেনি আমায়। ও তাহলে হয়তো মায়ের প্রয়োজন মিটে গেছে বৌদি, জানো। আচ্ছা বৌদি, আমি আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। অতিথিরা খেতে বসলেন। সবাইকে রমা আর নীলিমা মিলে খাবার পরিবেশন করে দিল। কিন্তু খাবার মুখে দিতেই সবাই ঝালে আর নোনতাভাবে খাবার টেবিল ছেড়ে উঠে পড়ল। একজন অতিথি বলল, ইস, এটা খাবার নাকি অন্য কিছু? বৌদি, তোমার বৌমারা এমন রান্না করে? ছি ছি, আমরা আর কোনোদিন আসবো না। এই চলো চলো, ওঠো। না না, আপনারা খেয়ে যান। না বৌদি, আর পারবো না, এমন খাবার মুখ অব্দি উঠবে না। সবাই চলে গেলে শাশুড়ি মা তাদের দুই বৌমাকে ডেকে বলেন, আজকের রান্না কে করেছিল? নীলিমা বলে, মা, রান্না তো আমিই করেছিলাম, কিন্তু মা বিশ্বাস করুন, আমি সব কিছু চেখে দেখেছিলাম, সব তো ঠিকই ছিল। চুপ করো, তোমাকে দিয়ে একটা কাজ ঠিক করে হয় না। কত করে সবাইকে বলেছিলাম একটা দিন অতিথি আসছে, ভালো করে আপ্যায়ন করতে, কেউ আমার কথা কানেই নিল না। মা বিশ্বাস করুন মা, আমি সব রান্না ঠিক করেই করেছিলাম। রমা, তোকে তো আমি রান্নাঘরের দায়িত্বে রেখে গেলাম, তুইও তো খেয়েছিলি, সবই তো ঠিক ছিল। হ্যাঁ দিদি, আমিও তো দাঁড়িয়েছিলাম, কিন্তু দিদি চুপ কর, আমি বুঝতেই পারতাম তুই আমার উপর হিংসে করিস না রমা। আমি তো তোকে ছোট বোনের মতো দেখি রমা, তাও কেন করলি তুই এরকম? রান্নাঘরে তো তুই ছাড়া আর কেউ ছিল না। কিন্তু দিদি, চুপ, আর কথা বলিস না, তুই কেন করলি এমন? নীলিমা ঘর থেকে বেরিয়ে গেল। রমা যেহেতু চতুর ছিল, তাই সে এক ঝটকাতেই ধরে নিল এই কাজটা মোহিনীর। মোহিনী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। রমা একবার মোহিনীর দিকে তাকালো। মোহিনী সঙ্গে সঙ্গে তার মুখ স্বাভাবিক করে নিল। মোহিনী বলল, এতদিনে ঠিক জায়গায় ঠিক ওষুধটা লাগিয়েছি, এইবার ভাঙন ধরিয়েছি, এই ভাঙনকে আরও মজবুত করতে হবে। এই ভেবে সে মনে মনে খুশি হলো। কিন্তু রমা জানতো এসব মোহিনীরই কাজ, তাই সে একটা পরিকল্পনা করল। একদিন নীলিমার বাবা মা তাদের বাড়িতে এসেছিলেন। প্রতিদিনের মতোই নীলিমা আর রমা রান্না করছিল, কিন্তু নীলিমার রমার উপরে সে আগের মতো ভরসা আর ছিল না। তবুও রমা অনেক জোর করায় নীলিমা তাকে রান্নাঘরে রেখেছিল। একসময় নীলিমাকে তার শাশুড়ি ডাকে, আর সে যায়। তো মোহিনী আজকেও এমন একটা কাণ্ড ঘটাবে, তাই সেও একসময় রান্নাঘর থেকে বেরিয়ে যায় আর রান্নাঘরের বাইরে দাঁড়িয়ে দেখে মোহিনী আসে কিনা। তার পরিকল্পনা মাফিক মোহিনী আসে আর পায়েসের মধ্যে অনেক বেশি করে নুন দিয়ে দেয়। সবাই খাবার টেবিলে বসে, সবাইকে খাবার পরিবেশন করা হয়। সবাই খাওয়া হয়ে গেলে উঠে যায়, কিন্তু মোহিনী খেতে খেতে বলে, মা,
পায়েসটাতে এত নুন কেন? তার মা বলে, নুন? কোথায় নুন? হ্যাঁ মা, খেয়ে দেখো, পায়েসটা যেন বড্ড নোনতা লাগছে। কই না তো, পায়েসে তো মিষ্টি ঠিকই আছে। না মা, তুমি খেয়ে দেখো, পায়েস নোনতা হতেই হবে। তুমি কি বলছো মোহিনী? না মা, পায়েস নোনতা হতেই হবে, কারণ আমি ওতে নুন। কি কি বললে তুমি? মোহিনী বলে ফেলে যে সেই পায়েসে নুন মিশিয়েছিল। পাশ থেকে রমা বলে, কেন মোহিনী, পায়েসে নুন হয়নি? না না, মানেটা এবার আমি বলছি। মানেটা হলো এই যে মা, সেদিন যখন অতিথিরা এসেছিলেন, সেদিন দিদি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমি রান্নাঘরে ছিলাম। আর সেই সময় মোহিনী আমার কাছে এসে বলে, আপনি আমাকে ডাকছেন। আমি বেরিয়ে যাই। তারপরে রান্নাঘরে ফিরে গিয়ে দেখি সব স্বাভাবিকই আছে, কিন্তু খেতে বসে যা হয় আমি তাতে বুঝতে পেরে গেছিলাম এইসব মোহিনীরই কাজ। কিন্তু আমি এসব সবার সামনে আনতে চেয়েছিলাম, তাই আজ আমি নিজের ইচ্ছায় রান্নাঘর থেকে বেরিয়ে গেছিলাম। আমি দেখেছিলাম বাইরে থেকে মোহিনী পায়েসে নুন মেশাচ্ছে, আর সেটা মোহিনী করার পর যখন বেরিয়ে যায়, আমি গিয়ে আসল পায়েসটা ফ্রিজ থেকে বার করে রাখি, আর সেই পায়েসটা আপনারা খান। তাই মোহিনীর মনে সন্দেহ হয়, ও তো পায়েসে নুন মিশিয়েছিল, তা কী করে পায়েসটা ঠিকঠাকভাবেই সবাই খেলো। এইসব শুনে তাদের শাশুড়ি মোহিনীকে বলে, ছি মোহিনী, ছি, তুমি আমার মেয়ে হয়ে এমন কাজ করতে পারলে? মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমি ইচ্ছা করে এসব করিনি। আমি ভেবেছিলাম তোমরা আমাকে ছেড়ে, আমার দাদারা আমাকে ছেড়ে তাদের বউদেরই বেশি সময় দেয়, বেশি প্রাধান্য দেয়, তাই আমি চেয়েছিলাম আমি তোমাদের একমাত্র নজরে থাকবো, তাই আমি এইসব করেছি মা। ছি ছি ছি, আমার তোমাকে নিজের মেয়ে বলতেও লজ্জা করছে। হ্যাঁ মোহিনী, তুমি তো আমাদের ছোট বোন। আমি রমাকেও যেভাবে দেখেছি তোমাকেও তো সেইভাবেই দেখেছি। তুমি এমন না করলেও পারতে বোন। আমায় ক্ষমা করে দাও বৌদি, আমার বুঝতে ভুল হয়েছে। তোমাদের মধ্যে একতা ভাঙা কখনোই সম্ভব নয়। এরপর থেকে সবাই একসাথে হাসি মুখে থাকতে থাকে। মোহিনী বোঝে যে সবাই তাকে ভালোবাসে, সময় দেয়, গুরুত্বপূর্ণভাবে সবাই তার কথা নেয়, কিন্তু সে এতদিন যা করে এসছে সেটা তার অন্যায় ছিল।